দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো নিয়মিত আয়োজন বার্তা কক্ষে। এরই মধ্যে আপনারা জেনেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে এবং প্রধান উপদেষ্টা এর মধ্যে ঘোষণাও দিয়েছেন রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে ঘিরে কতটা প্রস্তুত। আমরা জানবো নির্বাচনের পরিবেশ কেমন এবং একই সাথে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল তাদের প্রস্তুতি বা কেমন। এই নিয়ে আমাদের আজকের আলোচনা জানবো বিএনপির একজন নেতার কাছ থেকেই তার প্রতিক্রিয়া। আজকের আলোচনার বিষয় ফেব্রুয়ারিতে নির্বাচন, দলগুলো কতটা প্রস্তুত। দর্শক আজকের বার্তা কক্ষে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রথমে জানতে চাই যে গতকালকেই ঘোষণা করা হলো যে 2026 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। আমার প্রথম এই প্রশ্ন হচ্ছে এইবারের নির্বাচনকে ঘিরে বিএনপির চ্যালেঞ্জগুলো কি বলে মনে করছেন এবং বিএনপির এবারের প্রতিপক্ষ কোন দল বা কারা? ধন্যবাদ আপনাকে। বিএনপির এবারে প্রতিপক্ষ কারা, এটা প্রতিপক্ষ মানে প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ শব্দ প্রতিদ্বন্দ্বী যদি বলি। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ, যেটা আপনার যাদের মানবতা বিরোধী মানে কাজের জন্য, অপরাধের জন্য যারা নিষিদ্ধ হয়ে আছেন, তাদের কর্মকাণ্ড বন্ধ হয়ে আছেন, স্বাভাবিকভাবেই তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না, যোগ্যতা হারিয়েছেন। এটা কোনো দোষের কিছু না, এটা হচ্ছে যে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই ধরনের কর্মকাণ্ড যারা করেন, তাদের পাপের খেসারত হিসেবে তাদের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়, তাদের নেতৃত্ব নিষিদ্ধ এবং তারা জেলেও থাকেন। এবং এটা যদি মানে একেবারে খুব দূরেও যাওয়া দরকার নেই, আপনার আফ্রিকার কোনো দেশের উদাহরণ দরকার নাই, বা দক্ষিণ এশিয়ার কোনো দরিদ্র দেশের উদাহরণ না টানলেও আমরা বলতে পারি একেবারে ইউরোপের একটি দেশ যদি জার্মানির উদাহরণ যদি দেই, সেখানকার নাৎসি পার্টি স্টিল তারা কোনো পলিটিক্স করতে পারে না, অ্যালাউড না, তাদের রাজনীতি নেতৃত্ব সবই নিষিদ্ধ আছে। সুতরাং এটা খুব মানে বিষয়ের নাম, কারণ কোনো মিডিয়া প্রশ্ন তুলতে চায় মাঝে মধ্যে ইনিয়ে বিনিয়ে বলে যে মানে আওয়ামী লীগ থাকছে, তো সো হোয়াট, একটা মানবতা বিরোধী কর্মকাণ্ডের এত দায়। শুধুমাত্র গতকালকের রিপোর্টই তো আমরা দেখলাম যে 133 জন শিশুকে 36 জনে মেরে ফেলেছে। কত বড় পাষণ্ড, কত বড় অমানবিক সরকার হলে এই ধরনের কর্মকাণ্ড করতে, আর কি রাজনীতি করা সাজে না। তো মুসলিম লীগও তো একটা বড় পার্টি ছিল। মুসলিম লীগ একসময় আপনার পাকিস্তান স্বাধীনতা দাবিদার ছিল, মানে দাবিদার কেন, তার পাকিস্তান স্বাধীনতা সংগ্রাম 47-এ ইনফ্যাক্ট তারাই তো মানে লিড অর্গানাইজেশন, তারাই তো তাদের নেতৃত্বে তো পাকিস্তান স্বাধীনতা পেয়েছিল। মাত্র ভুল রাজনীতি করার কারণে 5 বছর পরে 52 সাল থেকেই পিছু হটা শুরু করলো। 7 বছরের ব্যবধানে 54 সালে এটা নির্বাচনে দারুণভাবে মানে পরাজিত হলো। আলটিমেটলি রাজনৈতিক পথপরিক্রম তারা নিঃশেষ হয়ে গেল। অর্থাৎ এর মধ্যে আওয়ামী লীগ এবারে প্রতিদ্বন্দ্বী নাই, এবারে না, এবং তাদের ভুল রাজনীতির কারণে ভবিষ্যতেও প্রতিদ্বন্দ্বী না, কারণ তারা নিঃশেষ হয়ে যেতে বাধ্য। এটি হচ্ছে ইতিহাসের শিক্ষা। তো এবারে এখন আপনার নতুন রাজনৈতিক শক্তি, ইতিহাস তো মানে আপনার রাজনীতিতে তার শূন্য স্থান থাকবে না, শূন্যতাও থাকে না। নেতা চলে গেলে নেতা আসে, রাজনৈতিক দল চলে গেলে নতুন রাজনৈতিক দল আসে। ভারতের বিজেপিতে নরেন্দ্র মোদীর নাম শুনেছিলেন আগে, 20 বছর আগে শোনেন নাই। এত বড় কংগ্রেসের মতো পার্টি সর্বভারতে 60টা সিট পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং দুটো রাজ্য ছাড়া কোনো রাজ্যে সরকারও গঠন করতে পারে না। জি, তো এবারে যদি আমাদের প্রসঙ্গে আসি, আমাদের প্রসঙ্গে মানে উদাহরণগুলো এই কারণে টানলাম যে আপনার দর্শকদের যাতে বুঝতে সুবিধা হয় যে এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ নাই এবং একেবারেই থাকবে না, গেল এক, ভবিষ্যতেও না। আচ্ছা, দ্বিতীয়ত আপনার এই শূন্যতা, যারা গণতান্ত্রিক রাজনীতি করবে, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন যারা দেখবেন বা দেখাবেন, এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাষ্ট্রকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, এবং এই গণতান্ত্রিক রাষ্ট্র দেখার যাদের প্রত্যয়, আকাঙ্ক্ষা, স্বপ্ন আছে, এই জন্য নতুন রাজনৈতিক শক্তি, এখন তো সময় আছে, নতুন রাজনৈতিক শক্তি তৈরি হবে, মোর্চা গঠন হবে। কিছু দল তো গঠন হয়েছে, আরো হতে পারে, আবার রিঅ্যালাইনমেন্ট হতে পারে, রিঅ্যালাইনমেন্ট নতুন রাজনৈতিক দলও হতে পারে। আমি মানে বলছিলাম যে না, সম্ভাবনা আছে। তো যাই হোক, বিএনপি এবং জামাত ইসলাম অলরেডি আছে, তাই না? তো এখন জামাত ইসলাম মানে আপনার করবে, মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, ইসলামী দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে, বাম সংগঠনগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। একটা গণঅভ্যুত্থানের পরে শ্রীলঙ্কায়, ওখানেও প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছিল, অনেকটা বাংলাদেশের গণভবন দখল করার মতোই ছিল, ওখানকার প্রেসিডেন্ট প্রাসাদেও মানুষজন দখল করে ফেলেছিল।
তো সেখানকার মানুষ একটা বামপন্থা সরকারকে বেছে নিয়েছে। রাইট নাও ইয়েস, আমরা মানে মানুষ মনে করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার একটা বড় দল মনে করেন, সেখানে আমরা নির্বাচনে অংশ নিতে চাই এবং আজকে থেকেই আমরা বলা যেতে পারে একদিক দিয়ে আমরা বিজয় মিছিলও করেছি, অপর দিক থেকে আমরা একটা তো এখন মানে প্রশ্নটা যদি এভাবে নির্বাচনী আবহ তৈরি করার চেষ্টা করছি। ডক্টর রিপন, যদি আমি এভাবে আসি যে তাহলে এবারে আপনাদের সরাসরি একক দল হিসেবে যাবেন নাকি আগের মতো কোন জোট গঠনের সম্ভাবনা আছে, নির্বাচনী জোট যেটা আমরা আগে দেখেছি? এখন পর্যন্ত আমি যেটা বলতে চাই যে আমরা এখন পর্যন্ত আমরা ঠিক জোট গঠন করার কথা আমরা ভাবছি না। আচ্ছা, তবে আমরা ভবিষ্যতে সরকারের আমরা যদি সরকার গঠন করতে পারি, যদি আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহ যদি আমাদের সরকার গঠন করতে দেন, তাহলে আমাদের যে সমস্ত সমমনা দল যারা আমাদের সাথে রাজনীতি করেছেন, আন্দোলনে ছিলেন, যারা আমাদের শরিক ছিলেন, তাদেরকে নিয়ে আমরা একসাথে সরকার গঠন করতে চাই। এখন বিষয় হচ্ছে, এর আগে আমরা দেখেছি যে জামায়াত ইসলামের সঙ্গে জোট গঠন করে সরকারে আসে এবং নির্বাচনের সময় নির্বাচনী জোট হিসেবে বলা হয়েছিল। এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করলাম বেশ কিছুদিন, গত কয়েক মাসে যদি দেখি যে সেই দু দলের মধ্যে, অর্থাৎ জাতীয় আপনার দলের সঙ্গে বিএনপির সঙ্গে এই দলটির বেশ একটা দূরত্ব মাঠের মধ্যে দেখা গেছে। তো এটি কি আসলে দলের সাথে আপনাদের বোঝাপড়ার কিছু পরিবর্তন হয়েছে নাকি নির্বাচনকে সামনে রেখে এই প্রতিদ্বন্দ্বিতা? আমি যদি আপনাকে এটা যদি ঠিক উল্টোটা যদি এভাবে বলি যে জামাতের সাথে তো আমাদের কখনোই আইডিওলজিক্যাল মানে আপনার ইউনিটি বা অ্যালায়েন্স ছিল না, কখনোই ছিল। আমি নির্বাচনী জোটের কথাই বলছি। আমাদের সাথে তাদের একটা নির্বাচনী জোট বা আন্দোলনের জোট ছিল। আন্দোলনের জোটটা কখন হয়? একেবারে মিনিমাম, তাই না, একেবারে ন্যূনতম বোঝাপড়াতে, যে আপনি 12টা বিষয় আমি পছন্দ করি, আপনি একটি বিষয় পছন্দ করেন 12টার মধ্যে, আপনার ওই একটি বিষয়কেও যদি আমি প্রাধান্য দেই, তাহলে তখন আমি আপনার সাথে একটা জোট করতে পারি। তো আমাদের সাথে এরকম অনেক রাজনৈতিক দল ছিল যাদের সাথে আমাদের, যদি আমি 80s এর কথা যদি বলি, তাদের সাথে আমরা জোট করেছি। বামপন্থার দলগুলোর সাথেও আমরা প্যারালালি আমরা মানে আন্দোলন করেছি। তো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যতদূর বুঝি এবং জানি, তাতে করে আপনার জামাতের সাথে আমাদের আপনার মানে জোটবদ্ধ ইলেকশন করার কোনো সুযোগ নেই। কিন্তু আচ্ছা, এখন জামাতের সাথে যেটি শোনা যাচ্ছে এখন পর্যন্ত, এনসিপি, চরমোনাই, পীরের দল বা অন্যান্য বেশ কয়েকটা যে ইসলামিক দলগুলোর একসাথে একটা জোটের বিষয় শোনা যাচ্ছে, তারা ঘোষণা দেয়নি এখনো। প্রশ্ন হচ্ছে বিএনপির জন্য এই বিষয়টি আপনি মানে বিএনপি থেকে আপনি কি বলবেন, বা এটা ঝুঁকিপূর্ণ কিনা মানে নির্বাচনের জন্য মনে করেন? না, আমি তা কখনই মনে করি না। আমি যদি আপনার বহু বছর ধরে যদি নির্বাচনের মানে যদি আপনার ট্র্যাকগুলো যদি আমরা বিবেচনা করি বা মূল্যায়ন করি, আমাদের মানুষ নিঃসন্দেহে, আমাদের দেশের মানুষ নিঃসন্দেহে খুবই খুবই ধর্মভীরু, ধর্ম পালন করেন, প্র্যাকটিসিং মুসলিম, আই মাস্ট সে। আমি নিজেও প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু আমাদের দেশের মানুষ সেভাবে ধর্মান্ধ মোটেই নন। তো ফলে আপনার তারা অনেক বেশি উদারবাদী, তারা অনেক মানে চিন্তা ভাবনা অনেক লিবারেল, তারা অনেক বেশি ডেমোক্র্যাট। ধর্মের জায়গাটা তারা ধর্মে রাখতে পছন্দ করেন, জীবনযাপন আচরণে পছন্দ করেন, রাজনৈতিক বোধের ক্ষেত্রে, বিবেচনার ক্ষেত্রে তারা রাজনীতিকে আলাদাভাবেই বিবেচনা করেন। তো সুতরাং সেই রাজনীতি এবং ধর্মকে আমাদের দেশের মানুষ একসাথে, সেটাকে আপনি মানে সাধারণ মানুষের কথা, মানে বিএনপি সেই জায়গাটায় নির্বাচনে কি বিবেচনা করছে? না, বিএনপি তো আমরা এই মুহূর্তে আমরা এককভাবে আমরা নির্বাচন করব। হয়তো আমরা ঠিক এটা আমি আপনাকে ঠিক অফিসিয়ালি বলছি না, হয়তো কোনো ক্ষেত্রে যাদের সাথে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের রাজনীতিতে এক ধরনের সমঝোতা ছিল, এক ধরনের বোঝাপড়া ছিল, তাদের জন্য হয়তো আমরা মানে করব, কিছু আসন যেগুলো আছে, কিছু আসনে আমরা সমঝোতা করব। সমঝোতা মানে আপনারা প্রার্থী দেবেন না, তারা তাদের প্রার্থী সেখানে ধানের শীষে নির্বাচন করবেন, এরকম যেটি আগে দেখেছি। তারা যদি আমাদের মার্কা নিয়ে নির্বাচন করতে চান, সেটা তারা করতে পারেন। আমার ধারণা তাদের মার্কাতেই তারা নির্বাচন করবেন। আচ্ছা, সেখানে আপনারা প্রার্থী দিবেন না? সেটা আমরা বিবেচনা করে দেখতে পারি, কারণ আমাদের যদি আমরা আন্দোলনের সহায়ক শক্তিগুলোকে যদি আমরা সংসদে দেখতে চাই। বেশ কয়েক মাস আগে একটা চিঠির কথা এসেছিল যে বাংলাদেশের প্রায় 6টি এরকম জায়গাগুলোতে কিছু প্রার্থীর ক্ষেত্রে বিএনপির প্রার্থীরা দেওয়া হবে না, এরকম একটা চিঠি আসছিল এবং সংবাদও হয়েছিল। ঠিক চিঠি না, বলা যেতে পারে যে আপনার সংশ্লিষ্ট ইউনিটগুলোতে মানে শাখাগুলোতে, অঞ্চলগুলোতে মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছিল। সেটা কার্যকর থাকতে পারে, খুবই সম্ভাবনা আছে। এবারে যারা একসাথে রাজনীতি করেছেন তাদেরকে তো আমরা একসাথে সংসদও দেখতে চাই এবং একসাথে সরকারও গঠন করতে চাই। 4 দলীয় জোটের একসময়ের মিত্র দল জামাত, যেটির বিষয়ে আপনার কথা হচ্ছিল যে আন্দোলনের এবং নির্বাচনী জোট ছিল একসময়,
তারা তারা খুব সাম্প্রতিক সময়ে যে অ্যাটাক গুলো করেছে, মানে আমি ভার্চুয়ালি অ্যাটাক এর কথা বলছি, সেখানে চাঁদাবাজি দল হিসেবে বিএনপিকে উল্লেখ করেছে তারা, এবং বিএনপি বেশ কয়েকটি তালিকা এসছে সামনে, সেখানে বিএনপিকে তারা খুবই উল্লেখ করেছে। এমনকি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের ক্ষেত্রেও তারা ছাড় দেননি। আসলে এগুলো থেকে মানে রাজনৈতিক নোংরামি। আমি জানি না মানে আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে কে বলেছেন এই ধরনের কথা। তো স্লোগান দিয়েছেন তারা, আপনি তো দেখেছেন। তো এটা মানে তারা ঠিক কাজ করেননি, এবং তাদের এই রাজনীতিটা আসলে মানুষ তারা যেটা করেছেন যদি করে থাকেন, আমি ঠিক এক্স্যাক্টলি আমি ঠিক জানি না। তো এটা আমার মনে হয় যে মানুষ এটা গ্রহণ করবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তিনি তার আদর্শিক জায়গা থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন, তাই না? আর চাঁদাবাজির যে ব্যাপারটি একটা আছে, যে এটা ঠিক যে আপনি দেখবেন বিএনপি কিন্তু বরাবরই 16 বছরে কি বিএনপি মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হয়নি? এই দেশের মিডিয়া কি বিএনপি এবং তারেক রহমানকে খুব বেশি ছাড় দিয়েছে? মোটেই না, বরং খুব নির্দয়ভাবে মানে বিএনপির বিরুদ্ধচারণ করেছে, খুব নির্দয়ভাবে। সাধারণ মানুষের একটা বিষয়, আরেকটি হচ্ছে আমি বলছি খুব নির্দয়ভাবে এই দেশেের মিডিয়া বিএনপিকে মানে ট্রিট করেছে। বিএনপি তাদের কাছে আদৌ লেভারেজ পায়নি। এক, যতটুক পেয়েছে সেটা শুধুমাত্র জনচাপে, জনসমর্থনের কারণে, কারণ ওটা না করলে তার মিডিয়াটা আবার চলবে না। সেটা একটা বড় বিষয় আছে। তো বিষয়টা হলো যে আপনার এই যে আপনি মানে বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইনের কথা বললেন, যে বিএনপির বিরুদ্ধে তারা মানে জামাতের কথা বলতে তারা এই ধরনের অভিযোগ এনেছে, এটা ওয়ান অফ দ্য রিজন হতে পারে। সেটা হচ্ছে তারা মনে করেছিল যে বিএনপিকে যদি এভাবে যদি মেলাইন করা যায়, নির্বাচন যদি একটু বিলম্বিত হয়, জনগণের মধ্যে যদি এই ধরনের একটা পরিবেশ ফিরে আসে, আচ্ছা ঠিক আছে আমরা তো মুখকেও দেখেছি, তো মুখকেও দেখলাম, তো ঠিক আছে আমরা একটু মানে অন্যদেরকেও দেখি। আসাদুজ্জামান রিপন, আপনাকে যদি আমি একটু স্পেসিফিক উল্লেখ করি, সেটি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির বেশ কিছু তালিকা প্রকাশ পেয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা শিক্ষকরাও সেটাতে সুপারিশ করেছেন। এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল চাঁদাবাজিতে, জি, চাঁদাবাজির ক্ষেত্রে। সেখানে যাদের নাম এসেছিল তাদের নামের পাশে দলগুলোর নাম ছিল, সবচেয়ে বেশি ছিল বিএনপি, জামাত ইসলামেরও কয়েকজন ছিল। তারা বলেছে এরা আমাদের সদস্য না, বিএনপির সবচেয়ে বেশি। বিএনপির মানে বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজি বিষয়টা আমি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আপনি বোধহয় ঠিক বলছেন কিনা জানি না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিউজ দেখলাম, সেখানে একটা শিক্ষক নিয়োগের বেলায় বোধহয় জামাতের সাবেক এমপি, আমি যেটা পত্রিকা একটা দেখলাম, লতিফুর রহমান বলে বোধহয় একজন এমপি, তিনি সুপারিশ করেছেন, এবং প্রভিসি তিনি বোধহয় এটা আবার তার রেফারেন্স উল্লেখ করেছেন। তারপরে পরে আবার ফেসবুক হয়তো তিনি বলেছেন যে তিনি এটা ভাইরাল করেননি, তার ছেলে বোধহয় মোবাইল নাড়তে চাড়তে যে করে ফেলেছে। আরেকজন বিদগ্ধ এক নাগরিকের মানে আমি ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে মানে বাচ্চাদের হাতে মোবাইল ছেড়ে দিতে হয় না। এখন কথা হচ্ছে কি যে এই ধরনের তো কোনো কর্মকাণ্ডে বিএনপি জড়িত থাকার কোনো কারণ নেই। এটা তো একটা নিয়োগের ব্যাপার ছিল, জামাত যেটা করেছে। বিএনপি কেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিএনপি চাঁদাবাজির ব্যাপারটা থাকবে কেন? এটা তো মানে একেবারে আমি প্রতিদিন কমপক্ষে মানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মানে ইনক্লুডিং আপনার পত্রিকা সহ, আপনার পত্রিকা তো আমি দিনের প্রথম সময় আপনার প্রথম আলো পত্রিকা দিনে অনেক সময় 26 বারও ঢুকি যে দেখি মানে সর্বশেষ কি করেছে। তো আমার কিন্তু এই ধরনের কোনো সংবাদ মানে নজরে আসেনি। শুধু এরকম কোনো অন্য দলের ঘোষণা নয়, আমি বিশ্লেষকদের কথা বলছি। গত এক বছরে বিএনপি যে সারা দেশে যেভাবে প্রকাশিত হয়েছে এই অন্তর্বর্তী সরকারের আমলে, তাতে অন্তঃকোন্দলের অনেকগুলো খবর এসেছে, এবং এই জন্য বিশ্লেষকরা এক ধরনের মতামত দিচ্ছেন আর শঙ্কা প্রকাশ করেছেন যে ইলেকশনের তফসিল ঘোষণা করলে আপনারা দেখবেন যে সারা দেশে বিএনপি কর্মীদের সংঘাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটি তারা বলছেন অনেকে। আমার যেটা আমি আপনাকে যদি এই বিষয়টা বলি, মানে নির্বাচন নিয়ে আমি কিছু আমার ব্যক্তিগত কিছু কাজও ছিল, মানে একাডেমিক কিছু কাজ ছিল। তাতে যেটা হয় কি, বাংলাদেশে দেখবেন যে আপনার নির্বাচনের প্রার্থিতা নিয়ে একটা নির্বাচনী আসনে আপনার মানে 2-3জন প্রার্থী থাকে প্রায় সব জায়গায়, আওয়ামী লীগ বড় বড় দলগুলোতে থাকে। এবং এই যতক্ষণ পর্যন্ত পার্টি প্রার্থিতার ঘোষণা না করে ততক্ষণ পর্যন্ত মানে প্রার্থিতা ঘোষণায় একটা মানে কে প্রার্থী হচ্ছে এটা নিয়ে একটা কোন্দল থাকে। কোন্দল না, একটা পর্যন্ত আমি যদি আমার কথা যদি বলি, আমি যেমন মুন্সিগঞ্জ 2 আসনে আমি নির্বাচন করতে চাই, সেখানে আরো 2-1জন প্রার্থী নিশ্চয়ই আছেন, এবং ভিন্ন ভিন্ন প্রোগ্রামও তারা করেন, তাই না? তো হয় আমি নিজেও করি, মানে সব ভিন্ন ভিন্ন ভাবে যার যার মতো প্রোগ্রাম হয়, কিন্তু খুব যেটাকে বলে কাদা ছোড়াছড়ি বা কোন মানে বাদ বিবাদের মধ্যে যায় না। যেমন গতকালকে আমাদের 2জন প্রার্থী
বিজয় মিছিল করেছেন নির্বাচন এলাকায়, আমি অ্যাভয়েড করেছি। আমি বললাম যে না, আমি প্রয়োজন বোধে 2 দিন পরে করব। একই তো বিজয়ের মাস, তো 2 দিন পরে করলে কি? আজকে আমরা 6 তারিখে বিজয় মিছিল করিনি, শেখ হাসিনা তো পালিয়েছে 5 তারিখে, 6 তারিখে করিনি। সুতরাং আমি যদি 8 তারিখে করি, মহাভারত অশুদ্ধ হবে না? তো অশুদ্ধ তো কোনো কারণ নেই। হ্যাঁ, যেটা আপনি বলছেন, আমি বহুবার টকশোতে বলেছি, আওয়ামী লীগের আমলে বলেছি, দেখা গেল যে আওয়ামী লীগের একজন প্রার্থী নমিনেশন পেয়েছে, আরেকজন প্রার্থী পাননি। এটা বিএনপির ভালো হতে পারে ভবিষ্যতে। দেখা গেল যিনি নমিনেশন পাননি তিনি ওই অঞ্চলে ধর্মঘট ডেকে বসেছেন। আপনাদের প্রত্যেকে নিউজ এসেছে কলা গাছ কেটে রাস্তা ব্লক করেছে আওয়ামী লীগের আমলে। অর্থাৎ আন্তঃকোন্দল নাই বলছেন? আমি তা বলছি না, একদমই বলছি না, একদমই বলছি না। অবশ্যই আছে আন্তঃকোন্দল, না এক ধরনের আপনার একাধিক প্রার্থী থাকার কারণে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, একটু উত্তেজনা, মানে প্রতিযোগিতা। হ্যাঁ, প্রতিযোগিতা শব্দটা ভালো, কিন্তু চট্টগ্রাম অঞ্চলে আমরা গত কয়েক মাসের যে রিপোর্ট দেখলাম সেখানে বলা হচ্ছে 10টির বেশি হত্যাকাণ্ড এবং প্রায় 100-র বেশি নেতাকর্মী আহত হয়েছে একটি এলাকায় মধ্যে। এটি তার মধ্যে বিএনপি কর্মীরাই আছেন। তো সেই বিষয়টা, এগুলো তো ধারাবাহিকভাবে ঘটেছে, একদিনে ঘটেনি, কয়েকদিন। না, কিন্তু এই সমস্ত হত্যাকাণ্ড অনেকগুলো ঘটেছে, এবং অনেকগুলোতে বিএনপির সমর্থকরাও কেউ ভিকটিম হয়েছেন। তার এইগুলো সবকিছু যে রাজনৈতিক কারণে বা আমি একটা পরিসংখ্যান দিতে পারি আপনাকে, এটি সহজ যদি আপনি উত্তর দেন। এক বছরে, অর্থাৎ এই গত 12 মাসে 120 জন অন্তঃকোন্দলে মারা গেছেন, এরকম রিপোর্ট হয়েছে। কোন অঞ্চলে, আমি যদি বলি কোন অঞ্চলে এটা যেটাকে বলে আপনার অ্যাক্সিডেন্ট প্রোন বা মারামারির মতো ব্যাপারটা। যেমন আমার বাড়ি মুন্সিগঞ্জে, আমার মুন্সিগঞ্জ জেলাতে 3টি আসন, একটি আসনেও এখন পর্যন্ত আপনার কথা কাটাকাটির জায়গা পর্যন্ত হাতাহাতি তো দূরের কথা যায়নি। কোন বিচ্ছিন্ন, সেটি হয়তো এক্সেপশনাল না, এক্সেপশনাল না। আমি যদি মানিকগঞ্জের কথাও যদি বলি, আমি যদি গাজীপুরের কথা যদি বলি বা নারায়ণগঞ্জের কথা যদি বলি, আমি আমার পার্টির তরফ থেকে 6টি জেলার সাংগঠনিকভাবে আমি দায়িত্বপ্রাপ্ত পার্টি রিঅর্গানাইজ করার ব্যাপারে। তো আমি 6টি জেলার কথা যদি ধরি, যেমন আমি গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর, তাই না, এই জেলাগুলো। কিন্তু দুটো জেলার নাম বলি আমি, নরসিংদী এবং নারায়ণগঞ্জ, এই দুটো কিন্তু আমাদের পত্রিকাতে খবর এসেছে, মোটামুটি ধারাবাহিক এখানে অন্তঃকোন্দলের খবর আসছে। না, আমি বলেছি যে প্রতিযোগিতা থাকবে এখানে। আপনি যদি আমি কিন্তু এই কথাগুলো আপনার সাথে বলা হয়নি, অথবা আমি বলেছি বহু জায়গায়। আমি ব্যক্তিগত বিশ্বাস করি বাংলাদেশে, যে আপনি যেটা কোন্দলের কথা বললেন না, এই কোন্দল আগেও ছিল। কোন্দল যে শব্দটি বলেন, প্রার্থিতা নিয়ে বেশ করে যে সমস্ত পার্টির সামনে নির্বাচনে জেতার একটা সুযোগ থাকে, সেই সমস্ত পার্টিগুলোতে এইগুলোতে একটু এই বিরোধগুলো বাড়ে। কোন্দল না বলে আমি বিরোধ বলবো, বিরোধটা বাড়ে, কনফ্লিক্টও বলতে পারেন, বাড়ে। এইগুলো সবচেয়ে ভালো উপায় হতো কি জানেন, যে আমি খুব আফসোস করে কয়েকটা টকশোতে অ্যাটলিস্ট বলেছি, বাট আমি আমি আপনার এখানে না বলেও পারছি না, আমি বলতে চাই, বিকজ ইউ হ্যাভ এ লার্জ নাম্বার অফ আপনার ভিউয়ার্স। সেটা হচ্ছে যে এখানে আলী রিয়াজ ভাই আমাদের শ্রদ্ধেয়, আমাদের সিনিয়র ইউনিভার্সিটি জীবনের, উনি একটা নির্বাচন সংস্কার, উনি একটা রাজনৈতিক সংস্কার কমিশনের মধ্যে ছিলেন। আমি খুব সিরিয়াসলি এক্সপেক্ট করেছিলাম, এখনো আছেন, তো আমি খুবই এক্সপেক্ট করছিলাম ওনার কাছ থেকে, কারণ উনি যেই দেশটিতে দীর্ঘদিন বসবাস করেন এবং যেখানে উনি শিক্ষকতা করেন, সেই দেশটিতে এই কোন্দল ফ্যাসাদ যাতে না থাকে, একটা চমৎকার বিধি ব্যবস্থা আছে। এটা আমি গত কয়েক বছর যাবত অ্যাডভোকেসি করছিলাম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। কয়েক বছর ধরে আমি এই সিস্টেমটা অ্যাডভোকেসি করছিলাম, অর্থাৎ পলিটিক্যাল পার্টিসগুলো তারা তাদের প্রাথমিক সদস্যদের মধ্য থেকে একটা প্রাইমারি ইলেকশন করবে, নির্বাচনের তফসিল ঘোষণার 1 বছর অ্যাটলিস্ট আগে আপনার প্রার্থিতা ডিক্লেয়ার হয়ে যায়। এটা পলিটিক্যাল পার্টি করে না, যার কারণে প্রেসিডেন্ট বুশ বলেন, ক্লিনটন বলেন বা ওবামা, সেরকম একটা লক্ষণ আছে আর কি, কিন্তু সেটা কি হচ্ছে? লক্ষণ নাই। এই ওই সমস্ত দেশ, আমি কথাটা একটু যদি আপনি মেহরবানি করে শুনুন, একটু সংক্ষেপে। খুবই দুঃখের বিষয়, ওসব দেশে খোদ ট্রাম্পের মতো যে ট্রাম্পের কত বিশেষ বৈশিষ্ট্য আছে না, ট্রাম্পও কিন্তু কখনো ক্লেম করে নাই যে আমি তোমাকে পদ থেকে কুড়িয়ে এনে তোমাকে আমি কংগ্রেসম্যান বানিয়েছি, তোমাকে আমি সিনেটর বানিয়েছি, বলতে পারেন। কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোতে সেই ধরনের বাস্তবতা আছে। সেই জন্য যদি এখানে যেটা প্রাইমারি সিস্টেমটার ব্যবস্থা যদি থাকতো, এরকম হতো না, একদমই হতো না। পলিটিক্যাল পার্টিতে ডিসিপ্লিন আসতো, অনেক ডেমোক্রেসি আসতো,
সেটা হয়তো ভালো হতো। আমার পরের খুবই ভালো প্রশ্নটা এরকম যে আনফরচুনেটলি আমরা বোধহয় আমরা বোধহয় একটা বড় ধরনের সম্ভাবনা হারালাম। জি, বহুদিন থেকে আমরা শুনে আসছি যে নির্বাচন কবে হবে এটা জানা এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাটা তারেক রহমানের সাথে বৈঠকের পরেই হলো। এরই মধ্যে তারেক রহমানের মামলাগুলো উঠে গেছে। কিন্তু তারেক রহমান এখন পর্যন্ত দেশে আসে। তিনি আসলে আ আসবেন কবে? আমরা যখন জিজ্ঞেস করি তখন নেতারা বলেন, এখানে আমি অনেককে জিজ্ঞেস করেছি, তারা বলেন যে যথাসময়ে। আসলে এই সময়টা কবে? এখন তো ঘোষণা হয়েছে। না, আমি যেটা বলি স্ট্রেইট জি। বলতে পছন্দ করি। আমাদের পার্টির তরফে আমি যে অনেকে হয়তো দায়িত্ব নিয়ে বলেননি। পার্টির তরফ থেকে আমি অন্ততপক্ষে যখন পার্টির ফোরামগুলোতে যখন কথা উঠেছে, উনার প্রেজেন্সেও কথা উঠে তখন কিন্তু আমি বলেছি সেটা হচ্ছে যে পার্টির সিদ্ধান্ত যেমন আমাকে মানতে হয়, পার্টির সিদ্ধান্ত তারেক রহমানকে মানতে হয়। আমরা কিন্তু এখনো মনে করি না যে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট, বিশেষ করে তারেক রহমান, এখানে অনেক ধরনের ষড়যন্ত্র আছে। এই যে ষড়যন্ত্রের কথাগুলো আমরা বলি না, অনেক ধরনের ষড়যন্ত্র আছে। কোন ধরনের? তার সিকিউরিটি থ্রেট থাকতে পারে, কেন থাকবে না? নিঃসন্দেহে তার সিকিউরিটি থ্রেট থাকতে পারে না। এবং তার এটা নিয়ে আমরা মানে খুবই কনসার্ন সোজা কথা। তাহলে এখন নিরাপত্তার বিষয়টি হচ্ছে যে এই সরকার তো আপনাদের আন্দোলনের ফলে এসেছে এবং সরকার নিশ্চয়ই একজন রাজনৈতিক নেতাকে নিরাপত্তা দিবেন। আমাদের আন্দোলন জনগণের আন্দোলন এসেছে। এই সরকার বিএনপির আন্দোলন। আমি যদি বলি যে আপামর নাগরিক সমাজের আন্দোলনে আসছেন 133 জন শিশু যখন জীবন দেয়, তখন এই শিশুগুলো কি বিএনপি শিশু? এইভাবে বলা সমীচীন হবে? আমাদের বাচ্চাগুলো না এরা। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা হ্যাঁ, নিরাপত্তা প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। যেহেতু আমার ল এনফোর্সিং এজেন্সিস গুলো তারা কিন্তু খুব সক্ষমতা অনেক মাস ধরে খুব অর্জন করতে পারেনি। কারণ পুলিশ যে ট্রমার মধ্যে ছিল, পুলিশ যে স্টিগমার মধ্যে ছিল, এই পুলিশের স্টিগমা কাটাতে, ট্রমা কাটাতে পুলিশকে একটু মেরুদণ্ড। কারণ এই পুলিশ মানে কি ছিল? ঘুষখোর। এই পুলিশ মানে ছিল দুর্নীতিবাদ। এই পুলিশ মানে ছিল আপনার মানে তাহলে এই পুলিশের উপরে নিরাপত্তা যদি আপনি ঝুঁকি মনে করেন এখনো, আমরা পুলিশটা আমার ধারণা আমি বলছি, আমার ধারণা পুলিশকে মানে সরকার মানে ওদের যারা অপরাধী ছিল তাদেরকে সরিয়ে ফেলেছে বা চেষ্টা চলবে এবং আগামী নির্বাচনে যাতে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। আপনি নিজে দেখেন না। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে ডক্টর আসাদুজ্জামান রিপন, আমার একটা প্রশ্নটা এরকম ভাবে মনে হয়, তাহলে কি আপনি এই দেশের নিরাপত্তা যে সরকার যেটুকু দিবে সেটার উপরে তারেক রহমানের নিরাপদ থাকবেন এটুকু আস্থা পাচ্ছেন না? আমি বিষয়টা এইভাবে বলবো কেন, আপনি দেখেন রাজীব গান্ধী ক্ষমতায় থেকেও কি তিনি নিরাপত্তার সংকটে পড়েছেন? সেটা ছিল, কিন্তু এখন এটা দাঁড়াচ্ছে কিনা? ইন্দিরা গান্ধী কি নিরাপত্তার সংকটের মধ্যে পড়েন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ক্ষমতায় কিন্তু উনি দেশে থেকে সেটা মোকাবেলা করেছেন, সেটা তখন এভাবে ভেবেছেন? তারা সরকারে ছিলেন, প্রেসিডেন্ট সরকারে ছিলেন। আচ্ছা, সরকারে যখন থাকে তখন একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই তিনি থাকেন। তারপরও মানে তার অনেকেরই নিরাপত্তা থ্রেট ছিল না তা না। সুতরাং এখানে নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র আছে, খুব ক্লিয়ার কাট, তাই না? সুতরাং এখানে কোন মানুষ আপনার মানে অর্থাৎ নিরাপত্তাটা একটা বড় ইস্যু। আগুন লাগানোর মধ্যে কে আলু পোড়া খেতে আসবে সেটা তো আমার জানা নাই। তবে আমরা মনে করি যে উনি যেহেতু নির্বাচনের ব্যাপারে সরকার একটা পজিটিভ অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, তারপরে গতকালকেও মানে মাননীয় প্রধান উপদেষ্টা মানে আবারও খুব খোলামেলাই বলেছেন, তাই না? নির্বাচন কমিশন যখন একটা তফসিল ঘোষণা করে ফেলবেন, আই থিঙ্ক অর্থাৎ নির্বাচনের টোটাল অনিশ্চয়তা যখন কেটে যাবে তখন আর সমস্যা হবে না। উই থিঙ্ক অফকোর্স পার্টির তরফ থেকে তো নিশ্চয়ই আমরা আমাদের মানে নেতাকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে তো আমরা নিশ্চয়ই পার্টি আগে বিবেচনা করবে। সামনে নির্বাচন, এই সময়ে এখন পর্যন্ত নেতাকর্মীদের আমরা খবর যেটুকু জানি যে বিএনপির যে নেতাকর্মী এমনকি কেন্দ্রীয় নেতাদের অনেকের এখনো মামলা নিষ্পত্তি হয়নি। এটি মামলা আপনাদের এবারের ভোটের মাঠে ঝুঁকিপূর্ণ হবে কিনা? না, মামলা তো ধরুন আমার নামে মামলা আছে। আমার নামে মামলা, আমার সমস্ত মামলা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা তো দরখাস্ত করে মামলা প্রত্যাহার করিনি। আচ্ছা, খুব ক্লিয়ার। আমার তো পার্সোনাল পজিশন তাই ছিল যে দরখাস্ত করে কোনো মামলা প্রত্যাহার করাবো না, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলা শেষ করব। বরং আমার জীবন থেকে যতগুলো বছর কেড়ে নেওয়া হয়েছে এটার জন্য ক্ষতিপূরণ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। আসলে তো আমার অনেক ক্ষতি হয়েছে, বয়সের ক্ষতি হয়েছে, মানসিক পীড়নের সম্মুখীন হয়েছি, তাই না? পরিবার, এটা আসলে সবারই হয় নিশ্চয়ই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা ভোটের মাঠে প্রভাব ফেলবে কিনা? না, ভোটের মাঠে তো আমরা তো না, খুব কেন কোনোটাই পড়বে না, কারণ আমি তো ফেরারি নই এক নম্বর, যে আমি নির্বাচনে ক্যাম্পেইন করতে পারছি না, তাই না? অর্থাৎ আমি উত্তর পেয়ে গেছি যে আমার মামলার তারিখ থাকলে কোর্ট একটু হাজির হতে হবে,
সাক্ষীর পর্যায়ে থাকলে সাক্ষী দেবে, জি, এটা এবার একটু আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে। এটা নিয়ে কোনো মানে অসুবিধা নাই। আমার এবারের প্রশ্নটা যদি আপনি প্রথম দিকে একটু ব্যাখ্যা করেছেন যে আওয়ামী লীগ কেন আসতে পারবে না, সেটা আসতে পারবে না। কিন্তু আপনার মনে পড়ে যে এর আগের নির্বাচনে ইনক্লুসিভ ইলেকশন নিয়ে এক ধরনের আলোচনা হয়েছিল যে বিএনপি তখন বাইরে ছিল। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে ইনক্লুসিভ ইলেকশন হবে না, কারণ এটি একটি বড় দল। এভাবে ভাবা হচ্ছিল। সেই ধরনের বাইরে থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, বিদেশি প্রতিষ্ঠানের কথা বলেছে। আপনার কি মনে হয় যে এবারের ইলেকশনটা ইনক্লুসিভ হবে এবং আওয়ামী লীগ যদি বাইরে থাকে সেক্ষেত্রে আমি সেটি আবারও হবে আপনাকে কিনা? একটা কথা বলতে চাই। আওয়ামী লীগ বাইরে থাকলে সে প্রশ্ন উঠবে কিনা? কোনো প্রশ্ন উঠবে না। আচ্ছা। এখন যদি যারা প্রশ্ন তুলবেন তাদের কাছে আমি বলবো যে তুমি ওই হিটলারের পার্টিটাকে রিভাইভ করার জন্য আগে আবেদন করো। আচ্ছা, ওই প্রসঙ্গে যাবে। নিশ্চয়ই। হ্যাঁ, যদি ইউরোপে যদি নাৎসিবাদী রাজনীতি যদি না চলতে পারে, তাই না, তো ওটাকে আগে রিভাইভ করতে হবে এবং বলতে হবে যে হিটলার ওয়াজ কারেক্ট। আপনি এখন থেকে বেশ কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে দেশকে বর্তমান সরকারকে অদক্ষ সরকার বলেছিলেন এবং এটা সংবাদে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে আমি এখনো, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি এটা এখনো আমার স্টেটমেন্টকে ওন করি। আচ্ছা, তাহলে ওই স্টেটমেন্টকে ওন করি। আপনি বোধহয় জানেন, নাও জানতে পারেন, আমি ছাত্র জীবন থেকেই মানে আপনার মানে তখন তো মিডিয়া বলে শব্দ ছিল না, সংবাদ মাধ্যম বলতো, লেখালেখি হতো, তো সেটার সাথে আগাগোড়াই জড়িত। এখনো আমি পত্রিকার সম্পাদক, আগেও ছিলাম। হাসিনার আমলে বহুবার ব্যান্ড হয়েছে, এর সাথে আমার 4 বার ব্যান্ড হয়েছে। আমি ইউনূস সরকারের 1 বছর নিয়ে যদি আমি বিবেচনা করি, যখন 1 বছর পূরণ হয়নি, তখন আমি মনে করতাম ওনার সরকারের উপদেষ্টাগুলো ইনএফিশিয়েন্ট অনেকেই। এবারে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সেই ইনএফিশিয়েন্ট সরকারের কথা যেটা আপনি সমালোচনা করেছেন, এখনো অন করেন, সেই নির্বাচনে দুজনের কথা বলে, অর্থ উপদেষ্টা বলেছেন যত টাকা লাগে নির্বাচনে দেওয়া হবে, আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এসিওসপিদের লটারির মাধ্যমে করে হলেও আমরা খুব একটা মানে যত যা করতে হয় তা করবো এবং এটা লটারির মাধ্যমে স্বচ্ছভাবে আমরা তাদের বন্টন করব। লটারি ইজ নট দ্য সলিউশন। এটা এমন হতে পারতো যে আপনি একটা এসপি চেয়েছেন, আমি একটা এসপি চেয়েছি, উনি কারোটের শুনে উনি লটারি দিলেন। ইটস নট এ সলিউশন। আমার বক্তব্য হচ্ছে আপনার বিএনপি হওয়া দরকার নাই। আমি বহু মিটিং এ পাবলিকলি বলি, ইউ ডোন্ট নিড এনি বিএনপি মানে প্রো বিএনপি এসপি অর ওসি অর কনস্টেবল। আচ্ছা, we don't need to see even a single SP or constable from Aওয়ামী লীগ or আপনার believer of other political parties. Not that. আমি চাই দেশের পুলিশ। আচ্ছা, দেশকে ভালোবাসে। এটা বলতে আসলে ঠিক কি বোঝে? এবারে যে নির্বাচনে যে বাস্তবতা, ফেব্রুয়ারিতে নির্বাচনে এখন যে পুলিশ আছে সেইটা এবং আর্মি আপনারা চান কিনা, বা নিরাপত্তার ক্ষেত্রে নির্বাচনী সহিংসতা বলে যে একটা কথা আছে, সেইটার ক্ষেত্রে আপনাদের কোনো চাওয়া আছে? আমার ব্যক্তিগত অবজারভেশনের কথা যদি বলি, ব্যক্তিগত অবজারভেশনটা হলো যে আপনার আমাদের পুলিশ এখন পর্যন্ত খুব সক্ষমতা অর্জন করতে পারেনি। আমি ওই যে বললাম, আমি নিজে সংবাদ মাধ্যমের লোক, আমি এরকম 2-1টি সরকারি প্রতিষ্ঠানে দেখেছি খুবই রিল্যাক্টেন্ট ছিল, মানে যেখানে তাদের অনেক কঠোরতা থাকার কথা। ধরুন আপনি সচিবালয়ে যাচ্ছেন, আপনার গাড়ির পাশ নেই, ঠিক আছে, আমি পুলিশ, আমি আপনাকে অ্যালাউ করবো কেন? বুঝলাম, আপনি বললেন যে আমি সাংবাদিক, আমি আপনার পাশটাও দেখতে চাচ্ছি না, আপনি সাংবাদিক কিনা। আচ্ছা, আপনার মন্ত্রণালয়ে আপনার কোনো কাগজ এসছে কিনা আমি দেখলাম না। আমি নিজের প্রত্যক্ষ একটি ঘটনার, খুবই দুঃখজনক। সুতরাং এই যে পুলিশ, এই চলটা আপনি চান না, কিন্তু এটা কি পরিবর্তন হয়ে যাবে ফেব্রুয়ারির আগে, নির্বাচনের আগে, আপনি মনে করেন? মানে আমি পুলিশের সক্ষমতার কথা বলেছি, পুলিশ ট্রমাটাইজ বলেছি, কারণ যেই পুলিশগুলো খুব দাপিয়ে বেড়াতো রাজপথ, ঢাকা বা বিভিন্ন শহর, মেইনলি অন্যায় কাজে দাপাতো, অন্যায়, তাদের মধ্যে এক ধরনের অধ্যত্ব ছিল। তো ওই জায়গাগুলোতে যাদের রিপ্লেসমেন্ট আসছে, এদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এই অফিসারগুলো অথবা এই পুলিশ মেম্বার সদস্য, এদেরকে কি কনস্টেবল বোধহয় বলে, মানে আমি তাদেরকে মানে পুলিশ সদস্য বলতে পছন্দ করি। তো এরা খুব মানসিকভাবে শক্তি বোধ করেন, এদের একটা ওরিয়েন্টেশন দরকার, এদের একটু কাউন্সেলিং দরকার ছিল। মানে আমি নির্বাচনকে ঘিরে যদি আমি নির্বাচনের ঘিরে কথা বলতাম, আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম বা আইজি হতাম বা ওই ডিপার্টমেন্ট দায়িত্বপ্রাপ্ত হতাম, তাহলে আমি এই আপনার 5ই আগস্টের পরে পুলিশ তো সত্যি একটা ট্রমার মধ্যে ছিল, ভালো মন্দ মিলিয়ে, যারা অপরাধী তারা তো পালিয়েছে, এরপরে পোশাকের কারণে মানে গালিটা তো সবাইকে দিছে, তাই না? এই জায়গাটাতে আমার পুলিশকে উদ্ধার করতে হবে, পুলিশ তো আমার লাগবে।
রাষ্ট্রের তো পুলিশ লাগবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আমরা আলোচনার শেষ প্রান্তে, অনেকটা সময় গড়িয়েছে। আমরা আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনি সরকারের কথাই বলছেন, সরকারের দুর্বলতার ভিতরে বেশ কিছু যে সমস্ত সমালোচনা আমরা দেখেছি সংবাদপত্রগুলোতে বিভিন্ন জায়গায়, তার মধ্যে হচ্ছে এনসিপির প্রতি তাদের পক্ষপাতের অভিযোগ এসেছে, একটি রিপোর্টও এসেছে সম্প্রতি, এবং ইসলামী দলগুলোর প্রতি সরকারের সখ্য বেশি। এটা আপনি মানে এটা আমি আপনার যে পর্যবেক্ষণ, যে এটার সাথে আমি ভিন্ন মত পোষণ, যেমন আমি নিজে একটা পত্রিকা পড়লাম, আমার পার্টির মহাসচিব তিনি যখন অনুষ্ঠানে গেলেন বা অন্যরা যখন গেলেন, তাদের ওই যে মানে সরকারি অফিসে গেলে কি ইদানিং একটা কার্ড ঝোলানো পরিচয়পত্র, তো দেখা গেলো যে আমার মহাসচিব বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের গলায় কার্ড ঝোলানো ছিল। দ্যাটস দ্য মানে নিয়ম, তাই না? এটা তো আপনার একটা প্রোটোকল। তো দেখা গেল যে এনসিপি নেতাদের গলায় কোনো কার্ড নেই, তাই না? তার মানে কার্ড ছাড়াই ঘুরতে পারে, আসতে পারে। এটা নিয়ে একটা কথা উঠেছে। হ্যাঁ, এটা সত্য যে তারা পার্ট অফ দ্য গভর্নমেন্ট ছিল, বা স্টিল পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তাদের নেতাদের কথাবার্তার মধ্যে ছাত্র প্রতিনিধির কথা বলছেন, ছাত্রদের একাংশের প্রতিনিধি। আমি এটা একটু একাংশের প্রতিনিধি, রাইট, বিকজ আন্দোলন সব ছাত্রই ছিল। আমার ছেলেরা আমাদের দলে ফিরে, মানে ছাত্র দলের ছেলে আমাদের মূল রাজনীতি চলে এসছে, শিবিরের ছেলেরা জামাতে চলে গেছে, বামপন্থাদের কেউ ছাত্র ফেডারেশন তাদের জায়গায় চলে গেছে। যারা সেইভাবে পরিচয় যাদের ছিল না, তারা কেউ কি বলে গণতান্ত্রিক ছাত্র সংসদ, কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদ করেছে। আর যারা গুপ্ত অবস্থায় ছিল, তারা কেউ মানে পরিচয় প্রকাশ করছে। সেজন্য আমি ওদেরকে মানে ছাত্রদের একাংশের প্রতিনিধি বলি, এবং আমার মনে সেটাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট। আর তা নাহলে তাদেরকে বলতে হবে যে দে আর রিপ্রেজেন্টিং দ্য এনসিপি ওর গণতান্ত্রিক ছাত্র সংসদ, লাইক দ্যাট। আমাদের তো নয়, অ্যাটলিস্ট মানে আমাদের ছেলেরা তো সরকারে নাই না, তো সেজন্য ওদেরকে ছাত্রদের মানে আন্দোলনরত ছাত্রদের একটি অংশ বলতে পারেন, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এবারে আমরা সবশেষ প্রশ্ন, এবারে নির্বাচনে ঘিরে আপনার কোনো শঙ্কা দেখেন কিনা? অল ওভার এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যে অবস্থা, এবারের অন্তর্বর্তী সরকারের যে অবস্থা, সমস্ত পরিস্থিতি বিবেচনায় ঝুঁকির জায়গাটা যদি ঝুঁকি হচ্ছে, আমি আগের কথাই বলতে চাই যে আমি মানে সরকারের দক্ষতা নিয়ে আমার স্টিল প্রশ্ন আছে। মানে একটা ইলেকশন রান করার, আমার একটা ছোট ইংরেজি পত্রিকা আছে, সেই পত্রিকাটির গত ৩-৪ দিন আগের একটা শিরোনাম ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি কি জাতীয় নির্বাচন ডেলিভারি করতে পারবে। আচ্ছা, আই রেজ দ্য কোশ্চেন, বাট এটা আমি অ্যাজ এডিটর, এটা আমি পার্টির তরফে বলিনি। আচ্ছা, তাহলে আমি আপনাকেই এডিটর হিসেবে বলেন বা আপনাকে বলেন, ডক্টর আসাদুজ্জামান রিপনকে এই প্রশ্নটা করে আমি শেষ করতে চাই। সেটি হচ্ছে, তাহলে সেই অদক্ষ যে সরকারকে বলছেন, সেই সরকারের অধীনে নির্বাচনটা কি সুষ্ঠু হবে বলে মনে করেন, বা যাবেন না? প্রফেসর মোহাম্মদ ইউনূসের উচিত হবে, আমি গত 2-3 ধাপ ধরেই বলছি, ওনার উচিত হবে যেমন ওনার সরকারে কিছু পরিবর্তন আনা, একটু দক্ষ লোকজন আনা। উনি আমাদের বন্ধু নুরুল কবির নিউজের এডিটর, তাকে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এই ধরনের কথাবার্তা এসেছিল। তখন উনি বলেছিলেন, ঠিক আসলে মানে উপদেষ্টা পরিষদ গঠন করার জন্য সেভাবে তো আমি আগে থেকে ভাবিনি, সামনে যাদের পেয়েছি তাদেরকে নিয়ে গঠন করেছি। তো ইতিমধ্যে 1 বছর তো পেরিয়ে গেল, তাই না? নির্বাচন হতে আরো 6 মাসের মতো বাকি আছে। তো সুতরাং হাতের সামনে তো আপনি অনেক সময় মানে অন্ধের যষ্টি বলে একটা কথা, তখন ঠিক আছে, অন্ধের যষ্টি ওই বিবেচনায় ঠিক আছে, কিন্তু যখন আপনাকে অনেক দূর হাঁটতে হবে, যষ্টিটা যদি খুব দুর্বল হয়, তাহলে সেটা মানে সামলে নেওয়ার বা সারিয়ে নেওয়ার কথা বলছেন। সেটা একটু মানে বোধ হয় একটু কারেকশন করা বোধহয় দরকার হবে, কারণ নির্বাচন, উনি একটা ভালো নির্বাচন করতে চান। আর প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার মানে প্রোফাউন্ড রিগার্ড আছে, এবং আমি চাই যে উনি সফল হন। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আসাদুজ্জামান রিপন, আজকে আমাদেরকে সময় দিয়ে। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তার কাছ থেকে আগামী ফেব্রুয়ারিতে, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই নির্বাচন নিয়ে বিএনপির অংশগ্রহণ, প্রস্তুতি এবং অন্যান্য দলগুলোর সাথে তাদের সম্পর্কের বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং থাকবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত 8টায় প্রথমআলো.com, প্রথমআলো ইউটিউব এবং ফেসবুক সহ অন্যান্য সবগুলো সোশ্যাল মিডিয়ায়। আজকে যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।